8,000 মিটার বা 26,246 ফুট উচ্চতার পর্বত আছে 14টা। তার মধ্যে আমি সাকসেসফুলি 4টা ক্লাইম্ব করেছি, আর এটা আমার 5 নাম্বার ক্লাইম্ব হতে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে এটা অলমোস্ট 50 দিনের একটা অভিযান। আমি আগামী 7 তারিখে দেশ থেকে বেরোচ্ছি। সব ঠিকঠাক থাকলে আশা করি মে মাসের 2nd বা 3rd উইকে ক্লাইম্বটা হতে পারে এবং আমার দেশে ফিরতে হয়তো মে মাসের শেষ নাগাদ পর্যন্ত হতে পারে। একটু লম্বা সময় লাগে, যেটা ইতিমধ্যেই জানেন যে এরকম এটা এই পর্বতের ক্ষেত্রে কয়েকটা একটু অন্যরকম জিনিস আছে। যেমন এটার বেস ক্যাম্প, যেটা আমরা মূল শিবির বলি, যেখানটায় পর্বতারোহীটা একটু লম্বা সময় থাকে, সেটা একটু অনেক বেশি উচ্চতায় অবস্থিত। সেটা প্রায় 5,700 মিটার। যদি আমি এভারেস্টের ক্ষেত্রে বলি, এভারেস্টের বেস ক্যাম্প হলো আসলে 5,300 মিটারের মতো। তো যত বেশি উচ্চতায় শরীরের উপর ইউর বডি রেবেলস আর কি, যে নানান সিমটম দেখায়, বা যেহেতু এত উচ্চতায় লোকজন থাকে না। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া এই পর্বতটা আরেকটাও যেহেতু এই পর্বতটা এমন একটা জায়গায় অবস্থা একটু আইসোলেটেড, যদিও এভারেস্টের রিজিয়নের খুব বেশি দূরে না জায়গাটা। এভারেস্টে এরিয়াল ডিস্টেন্স 19-20 কিলোমিটারের মতো, এভারেস্ট, লোৎসে বা এই ধরনের পর্বতগুলো। কিন্তু আশপাশে ওই রকম বড় কোনো উঁচু পর্বত না থাকে, প্রচুর হাওয়া থাকে, প্রচণ্ড হাওয়া। এটা একটা বড় চ্যালেঞ্জ। খুব ঠান্ডা, ঠান্ডা সব পর্বতই ব্যাপার। আর 8,000 মিটার যেহেতু ডেড জোন, তো ডেড জোনে যেটা হয়, ডেড জোনে এরকম ক্লাইম্বিংয়ে চান্সেস থাকে 5 স্লিপ করলে আপনি পড়ে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। আর ডেড জোনে ক্লাইম্ব করলে যেটা হয় যে ইউর বডি ইজ ডাইং আসলে স্লোলি। যত অক্সিজেন ব্যবহার করেন না কেন, অক্সিজেন ব্যবহার করলে হচ্ছে ডাইংটাকে স্লো করে, স্টপ করে না। তো এই চ্যালেঞ্জগুলো থাকে। তো আমি যেহেতু অনেক দিন ধরেই প্রিপারেশন নিচ্ছি, এবং এমন না যে হঠাৎ করে আজকে একটা অভিযানে যাব 1 মাস আগে থেকে শুরু করলাম, এরকম না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি সেই মানাসু থেকে ফেরার পর থেকে আমার মাথায় ছিল নাঙ্গা পর্বত। আনফর্চুনেটলি নাঙ্গা পর্বত হচ্ছে না, কারণগুলো বলেছি। মানে মাকালো এবার আমার একদমই ফার্স্ট চয়েস ছিল না, যেহেতু ইচ্ছে ছিল জুনে নাঙ্গা পর্বত, পৃথিবীর 9ম সর্বোচ্চ পর্বত, পাকিস্তানে যেটা অবস্থা সেটাই যাবার। কিন্তু ওই যে বলছিলাম, একটা বাজেটের অপ্রতুলতা, পাকিস্তান রিলেটিভলি মোর এক্সপেন্সিভ। আর যেহেতু পর্বতারোহণে পয়সার যোগানটা, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যে আর এর সাথে হচ্ছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে একটা উত্তেজনা বিদ্যমান এই মুহূর্তে। তো এই দুটা জিনিসটা মিলিয়ে আমার মনে হলো যে না, একটু আগে অভিযানে বেরোনো যায়। আর এরপরও খরচের একটা বিষয় থাকে। আমি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিউট্রালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আহমেদ ফয়সাল ভাই আছেন, স্যাম বন্ড আমার পাশে দাঁড়িয়েছে, চন্দ্রবিন্দু প্রকাশন, মাই হেলথ এবং রহমাস গ্রোসারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে আমার লক্ষ্যের দিকে আরেকটু এগিয়ে দিচ্ছেন। এবং বাকি যারা আছে, আমি যে একটা কথা হচ্ছে, গত কয়েকদিন ধরে আমাকে অনেক জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আমরা ক্রীড়া ভাতা বা ক্রীড়া কার্ডের হচ্ছে এর জন্য এলিজিবল কিনা। তো এইটা নিঃসন্দেহে তো খুবই দারুণ একটা উদ্যোগ, ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড চালুর উদ্যোগটা। এবং সবচেয়ে যে জিনিসটা খুব ভালো লেগেছে, যে আমাদের এখানে খুব পপুলিস্ট স্পোর্টস যেটা ক্রিকেট বা ফুটবলে মেল টিমও, মানে তারা বেশ দেখা যায় আর্থিকভাবে বেশ সলভেন্ট রিলেটিভলি। অন্য স্পোর্টস, ইন্ডিভিজুয়াল স্পোর্টস যেগুলোতে হয়তো যারা স্পোর্টসগুলো পার্সু করেন, বক্সিং হতে পারে, সুইমিং বা এরকম স্পোর্টস, সেগুলোতে হচ্ছে যারা, বা টেবিল টেনিস, যে স্পোর্টসের সাথে যারা ইনভলভ, তারা হচ্ছে ওই রকম আর্থিক সহযোগিতা পান না। তো এটা নিঃসন্দেহে দারুণ উদ্যোগ, একসাথে এতজনকে এটার আওতায় নিয়ে আসা। আমি এক্সপেক্ট করব গভর্নমেন্টের কাছে যে এটার ব্যাপ্তিটা আরেকটু বাড়িয়ে, যেহেতু অ্যাডভেঞ্চার স্পোর্টস বা এন্ডুরেন্স স্পোর্টস, আমরাও তো আসলে দেশকে প্রতিনিধিত্ব করে। আমি আসলে দেশের বাইরে গেলে বা যখন কোনো একটা পর্বত চূড়ায় যাই, প্রথম আমার ব্যাকপ্যাক থেকে কিন্তু আমি প্রথম সবার আগে বের করে আমার জাতীয় পতাকায়। তো আমি তো এটা সবসময় বিশ্বাস করি, আমি কোথাও গেলে আমার সাথে, আমি কোনো উঁচু জায়গায় পৌঁছালে, উঁচু পর্বতে মানে চূড়ায় পৌঁছালে আমার সাথে আমার দেশও খানিকটা হলেও উপরে ওঠে। তো সেই জিনিসটাও, মেসেজটাও কনভে করার থাকবে, যাতে এন্ডুরেন্স স্পোর্টস বা অ্যাডভেঞ্চার স্পোর্টস এই দিকটাতেও হচ্ছে খানিকটা নজর দেওয়া হয়, কারণ আমরাও নানানভাবে নিজের দেশকে আসলে রিপ্রেজেন্ট করছি।